আমার ইচ্ছার বিরুদ্ধে এই বয়স্ক মানুষটার সাথে আমার বিয়ে ঠিক হয়ে গেল। আমি চিৎকার করে কেঁদেছিলাম, কিন্তু কেউ আমার কথা শুনেনি। আমার মনে হয়েছিল আমার পৃথিবীটা আজ অন্ধকার হয়ে গেল। বিয়ের দিন লাল বেনারসি পরে যখন আমি আয়নার সামনে দাঁড়ালাম, নিজেকে নিজেরই মনে হচ্ছিল। চারিদিকে সানাইয়ের সুর বাজছিল, কিন্তু আমার কানে বাজছিল শুধু আমার কান্নার শব্দ। বাসরাতে আসিফ স্যার যখন ঘরে ঢুকলেন, আমি ভয়ে ঘাটের এক অনেক কুকড়ে বসেছিলাম। মনে হচ্ছিল উনি হয়তো আমার ওপর পাশবিক কোনো আচরণ করবেন, কিন্তু উনি আমার কাছে না এসে ঘরের জানালার পাশে গিয়ে দাঁড়ালেন। বাইরে বৃষ্টির শব্দ হচ্ছিল। উনি শান্ত গলায় বললেন, তানিয়া, আমি জানি তুমি আমাকে ঘৃণা করছো, তোমার স্বপ্নগুলো আমি নষ্ট করে দিয়েছি, কিন্তু বিশ্বাস করো, তোমাকে বাঁচানোর জন্য আমি এই পথ বেছে নিয়েছি। আমি তোমাকে কথা দিচ্ছি, তুমি যতদিন না আমাকে মন থেকে স্বামী হিসেবে মেনে নেবে, ততদিন আমি তোমার শরীরে কোনো অধিকার দাবি করব না। আমরা শুধু এই সমাজের চোখে স্বামী স্ত্রী, ঘরের ভিতরে আমরা দুজন আলাদা। সেই রাত থেকে শুরু হলো আমাদের এক অদ্ভুত দাম্পত্য জীবন। আমরা একই গড়ে থাকতাম, কিন্তু দুই প্রান্তে আমাদের বিছানা ছিল। প্রথম আমি ওনার সাথে কথা বলতাম না, ওনার দিকে ফিরেও তাকাতাম না। উনি আমার জন্য নতুন বই নিয়ে আসতেন, শাড়ি নিয়ে আসতেন, কিন্তু আমি সেগুলো ছুঁয়েও দেখতাম না। আমার মনে হতো উনি আমায় কিনে নিয়েছেন। এভাবে মাসখানেক কেটে গেল। এক রাতে আমি প্রচন্ড জ্বর হলো। মা বাবার কথা মনে করে আমি একা একা কাঁদছিলাম। মাঝরাতে আসিফ স্যার বুঝতে পারলেন আমার অবস্থা। উনি সারা রাত আমার শিউরে বসে থাকলেন, নিজ হাতে জল পট্টি দিলেন, মাথায় হাত বুলিয়ে দিলেন। পরের কয়েকদিন উনি অফিস কামাই করে আমার সেবা করলেন। ওনার সেই যত্ন দেখে আমার পাথর মনটা একটু গলতে শুরু করলো। আমি বুঝতে পারলাম মানুষটা বাইরে যতটাই গম্ভীর হোক না কেন, ভেতরে উনি ভীষণ নরম। ধীরে ধীরে আমি আমার শ্বশুর বাড়ির মানুষের সাথে মিশতে শুরু করলাম। আমার শাশুড়ি মা আমাকে নিজের মেয়ের মতো করে ভালোবাসতেন। উনি আমাকে ছাড়া এক লম্বা ভাতও মুখে তুলতেন না। আমার দেবর নন্দ সবাই আমাকে অনেক সম্মান করত। আমি ভাবলাম হয়তো এটাই আমার ভাগ্য। মানুষটাকে আমি আপনি থেকে তুমি বলতে শুরু করলাম। বয়সের ব্যবধান ছাপে আমি ওনার প্রেমে পড়ে গেলাম। আমাদের এই অভিনয় করাটা সংসারটা কখন যে আসল ভালোবাসার সংসার পরিণত হলো আমি টেরই পাইনি। আমি ওনার ডায়েরিতে আমার ছবি দেখছিলাম, সেখানে লেখা ছিল, তানিয়া, তোমাকে আমি ক্লাস 9 থেকেই ভালোবাসি, কিন্তু বলতে পারিনি। ওনার সেই নিঃস্বার্থ ভালোবাসা আমাকে পাগল করে দিয়েছিল। কিন্তু সুখবোধ হয় আমার কপালে বেশি দিন শৈবার ছিল না। বিয়ের 1 বছর পূর্ণ হওয়ার পর হঠাৎ আসিফ সাহেব বদলে যেতে শুরু করেন। যে মানুষটা এক মুহূর্ত আমাকে না দেখে থাকতে পারতেন না, তিনি এখন আমাকে এড়িয়ে চলতে লাগলেন। অফিস থেকে ফিরে ঘরে আসতেন না, ড্রয়িং রুমে ঘুমাতেন। আমি কথা বলতে গেলে ধমক দিয়ে বলতেন, বিরক্ত করো না তো, অনেক কাজ আছে। ওনার ব্যবহার দিন দিন রুক্ষ হয়ে যাচ্ছিল। মাঝে মাঝে উনি আমাকে বলতেন, তানিয়া, তুমি এখনো অনেক ছোট, তোমার সামনে অনেক ভবিষ্যৎ। আমার মতো বুড়ো মানুষের সাথে থেকে তোমার জীবনটা নষ্ট করো না। আমি কান্নাকাটি করতাম, ওনার পা জড়িয়ে ধরতাম, কিন্তু উনি কোনো ভ্রক্ষেপই করতেন না। একদিন উনি আমাকে জোর করে বাবার বাড়িতে পাঠিয়ে দিলেন। বললেন, কয়েকদিন ওখানে গিয়ে থাকো, আমার তোমাকে একদম ভালো লাগছে না। আমি ভাবলাম উনি হয়তো অন্য কাউকে পছন্দ। বাবার বাড়ি যাওয়ার ঠিক 15 দিন পর আমি জানতে পারি আমি মা হতে চলেছি। এই খবরটি পেয়ে আমার মনে হলো সব ঠিক হয়ে যাবে। আমি ভাবলাম আসিফ সাহেব খবরটা শুনলে খুশিতে আমাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাবে। আমি ওনাকে ফোন দিলাম, কিন্তু উনি ফোন ধরলেন না, ওনার নম্বর বন্ধ ছিল। পরদিন সকালে আমার ফোনে একটা কল এলো। ওপাশ থেকে শাশুড়ি মায়ের ঢুকলে কেঁদে ওঠার শব্দ। উনি শুধু বললেন, তানিয়া, আসিফ আর নেই। আমি স্তব্ধ হয়ে গেলাম, আমার হাত থেকে ফোনটা পড়ে গেল। আমি পাগলের মতো ছুটে গেলাম শ্বশুর বাড়িতে। গিয়ে দেখি উঠোনে সাদা কাপড়ে ঢাকা আসিফ সাহেবের মরা দেহটা পড়ে আছে। উনি নাকি রাতে ব্রেন স্ট্রোক করে মারা গেছেন। আমি চিৎকার করে কাঁদছিলাম, কিন্তু তখন আমার শাশুড়ি মা আমার হাতে একটা খাম ধরিয়ে দিলেন। উনি বললেন, মা, আসিফ জানতো ওর আয়ু আর বেশি দিন নেই। ডাক্তার 1 বছর আগেই বলে দিয়েছিলেন ওর মাথায় একটা বড় টিউমার আছে, যা অপারেশনের বাইরে। ও জানতো ও মারা যাবে। ও চায়নি ওর মৃত্যুর পর তুমি ওর শোকে ভেঙে পড়ো। ও চেয়েছিল তুমি যেন ওকে ঘৃণা করো, যাতে ওর মৃত্যুর খবর শুনলে তোর খুব একটা কষ্ট না হয়। সেজন্য ও তোমাকে বাবার বাড়ি পাঠিয়ে দিয়েছিল আর তোমার সাথে খারাপ ব্যবহার করছিল। আমি ডায়েরিটা খুললাম, সেখানে শেষ পাতায় লেখা ছিল, তানিয়া, তোমাকে আমি এতটাই ভালোবাসি যে আমার মৃত্যুর শোক আমি তোমাকে দিতে চাইনি। আমি চাই তুমি আমার একজন খারাপ মানুষ হিসেবে মনে রাখো এবং নতুন করে জীবন শুরু করো। তুমি মা হতে যাচ্ছ আমি জানি, কিন্তু আমি তোমাকে জড়িয়ে ধরে আনন্দ করতে পারিনি, কারণ আমি জানতাম আমার যাওয়ার সময় হয়ে গেছে। ভালো থেকো আমার প্রাণপ্রিয় তানিয়া।